মুরাদনগর পুলিশ প্রশাসনের অহংকার, গোটা বাংলাদেশের পুলিশ প্রশাসনের অহংকার, যার অপ্রাণ চেষ্টার কারণে আমাদের তথা মুরাদনগর দেবিদ্যা ধুরিচং উনি বিভিন্ন উপজেলাতে কাজ করেছেন। ওনার মাধ্যমে এই বিভিন্ন যেই থানায় গিয়েছেন উনি ওই থানাতে আপোষ করেন নাই। মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস এবং বাল্যবিবাহ সম্পর্কে যার কোনো আপোষ নেই, সেই স্যারকে আমাদের গুঞ্জুর ইসলামী আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে তথা পুরা গুঞ্জুর গ্রামবাসীর পক্ষ থেকে আবারও স্যারকে অভিনন্দন। দর্শক, এই পর্যায়ে আমাদের সামনে আমরা যার অপেক্ষায় এতক্ষণ ছিলাম, যেই একজন মানুষ, আমি স্যারকে স্যালুট না দিয়ে পারছি না, আমি সবার সামনে আবার স্যারকে একটা স্যালুট দিচ্ছি। আসলে এই ধরনের অফিসার আমার দেখায় এখনো আসে নাই। আমি 2003 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। 2003 সালে যেই সময় নকল টোটালি বন্ধ ছিল, সেখানে আমরা মাত্র পুরো বাংলাদেশে 30% পাস করেছিলাম, মাত্র 30%। এই যে এখন আমরা বলি যে নকল বন্ধ হয়ে গেছে, পাশের হার কিন্তু 50%-এর কমে এখনো নেমে আসে নাই। তখন আমরা পাস করেছিলাম মাত্র 30%। আমাদের পয়েন্ট কেউ A+ পায় নাই। কিন্তু আমার এই কোম্পানিগঞ্জ বেসের মধ্যে আমারই ফ্রেন্ডের মধ্যে আছে ঢাকা ইউনিভার্সিটির টিচার, মেডিকেল বুয়েটের টিচার, ইভেন আমেরিকাতে ডক্টরেট করতেছেন অনেক। জজ স্যারের সাথে পরিচয় হয়েছে, কাউসার আলম আরেকজন আমাদের ফ্রেন্ড, সে এখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। অথচ আমাদের পয়েন্ট কিন্তু 3.5-এর উপরে কারোই নেই। তা আমি বলতে চাই, পাস করার পরে অনেক স্টুডেন্ট আছে নকল করে পাস করে ভালো রেজাল্ট করে 1 বছর 2 বছর 5 বছর অপেক্ষায় থাকে, চাকরি মিলে না, কোনো ইন্টারভিউতে টিকে না। স্যারের উদ্দেশ্য ছিল এটাই যে একটা স্টুডেন্ট যাতে পাস করার পরে তার সমাজের, তার পরিবারের জন্য বোঝা না হয়। অর্থাৎ যদি সে 1 বছর যদি বসে থাকা লাগে, যাতে সে 1 বছর অপেক্ষা করে ভালোভাবে পড়াশোনা করে আদর্শ মানুষ হয়ে জাতির গঠনে সে এগিয়ে যাবে। তা আমি আমার স্যারের যেই কাজ অব্যাহত রেখেছেন, আমি একটাই কথা বলবো, যখন রাসূল আমাদের পৃথিবীতে এসে যখন একটা সংস্কারের কাজ শুরু করলেন, ভালো একটা কাজ শুরু করলেন, যারা তাকে আলামিন বলে উপাধি দিয়েছিল, যারা তাকে ভালো মানুষ হিসেবে উপাধি দিয়েছিল, কিন্তু যখন উনি ওনার কার্যক্রম চালিয়েছেন তখন কিন্তু ওনাকে মক্কাতে থাকতে দেয় নাই। রাসূল যখন মদিনাতে হিজরত করেন তখন তিনি বারবার পিছে দিকে তাকিয়ে বলেছিলেন যে আমি তো তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না, কিন্তু তোমার লোকেরা আমাকে থাকতে দেয় নাই। তেমনি ভাবে আমার স্যারকেও আমি বলবো, যদিও আপনার বিভিন্ন ষড়যন্ত্রের জালে আপনি এই থানা থেকে চলে যাবেন বা আপনাকে যাওয়ার জন্য কোনো একটা অপশক্তি আপনাকে চেষ্টা চালাচ্ছে, আমি বলবো আপনি যেখানেই যাবেন না কেন আপনি আপনার দায়িত্ব পালন করে যাবেন। আমরা সাধারণ মানুষ মুষ্টিময় কিছু লোকের জন্য বঞ্চিত হতে চাই না। আমার ভাই, আমার বোন, আমার নিজের আপন ভাইও এবার ইংলিশ অনার্স ফাইনাল পরীক্ষা দিয়ে, সে এবার ফাইনাল পরীক্ষা দিয়েছে, গত পরশুদিন তার পরীক্ষা শেষ হয়েছে। আমি আমার ভাইয়ের জন্য, সে যখন প্রথম এসএসসি পরীক্ষা দেয়, আমি পরীক্ষার সেন্টার যাই নাই যে সে আসলে কি পরিচয় করে দেয় নাই, সে কি ফর্ম ফিল আপ করতে পারবে কি পারবে না। আমার কথা হচ্ছে সে শিখে যাক, যার কারণে আল্লাহ তাআলা তাকে একটা, আমি তাকে কখনো বলি নাই যে বা কোনো স্যারকেও ফোন দেয় নাই যে স্যার আমার ভাইটা তো পরীক্ষা দিচ্ছে। কারণ কি? কারণ তার ভবিষ্যৎ জীবন তাকে অনেক দূর নিয়ে যেতে হবে। আমি তাকে এখন সহযোগিতা করলাম, আমি তাকে ভালো রেজাল্ট করালাম, কি লাভ হবে? গত 2 বছর আগে ঢাকা ইউনিভার্সিটিতে 50,000 পরীক্ষা দিয়ে 2 জন মাত্র ইংলিশে পাস করেছে। এটা আমাদের জাতির জন্য কলঙ্ক। অথচ 50,000 স্টুডেন্টের মধ্যে প্রায় 30,000 স্টুডেন্টের ইংলিশে A+ ছিল। তা আমি চাচ্ছি আমরা আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ এবং আমার অধ্যক্ষ মহোদয় এবং আমার সহসভাপতি আমাদের জাকির ভাই আছেন এবং আমাদের যারা অভিনয় কমিটির সদস্য এলাকাবাসী, আমাদের সবার দৃষ্টিভঙ্গি যে আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে ভালো একটি রেজাল্ট করবে এবং নকল মুক্ত, নকল দিয়ে আমরা A+ চাই না। আমার অধ্যক্ষ মহোদয় চায় যে না, নকল দিয়ে কোনো আমার ভুরি ভুরি A+-এর দরকার নেই, সে আদর্শ মানুষ হোক,
সে আদর্শ একজন নাগরিক হোক, সে জেনে শুনে সে যদি 4.0 পায়, সে যদি 3.5 পায়, কোনো সমস্যা নেই। কি বলেন, আপনাদের কোনো সমস্যা আছে? আমি এ প্লাসে কি করব? বিসিএস এ যারা অংশগ্রহণ করে একটা তৃতীয় শ্রেণী হইলে যথেষ্ট, অর্থাৎ আপনি 2টা সেকেন্ড ক্লাস একটা তৃতীয় শ্রেণী হইলেও আপনি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তাহলে আপনি কেন আপনার গোল্ডেন দরকার? আপনি কেন আপনার ছেলেটাকে ধ্বংস করবেন? গোল্ডেন পাওয়ার জন্য স্যারদের সহযোগিতা নেবেন, নকলের সহযোগিতা করবেন। আপনি যদি আপনার ছেলেটা যদি জেনে শুনে যদি আপনার ছেলেটা 3.5 পায়, এমএনএসও পায়, বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য আপনার কোনো সমস্যা নেই। শুধু এই পর্যায়ে আমি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যে মানুষটি 1টি বছর হয়েছে আমাদের এই থানাতে এসেছে, যার নকলের বিরুদ্ধে যার আপ্রাণ চেষ্টা অভিযান, তা আমি স্যারকে এ পর্যায়ে আমাদের দিক নির্দেশনামূলক কিছু বক্তব্য দেওয়ার জন্য আমাদের গুঞ্জুর ইসলামী আলিম মাদ্রাসা পক্ষ থেকে অভিনন্দন এবং অনুরোধ জানাচ্ছি। স্যারকে বিসমিল্লাহির রহমানির রহিম। গুঞ্জর ইসলামিয়া আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া এবং বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন মুরাদনগর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব এস এম বদিউজ্জামান, এবং এখানে মঞ্চে আরও যারা উপস্থিত রয়েছেন শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এবং আমার যারা আজকের বক্তব্যের যাদেরকে আমি টার্গেট করব, যাদের উদ্দেশ্যে আমার এই বক্তব্য, আমার সেই প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং উপজেলা প্রশাসন মুরাদনগরের পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আপনারা অনেকক্ষণ ধরে এখানে বক্তব্য শুনছেন। আমিও যেভাবে বক্তব্য দেওয়ার জন্য এখানে এসেছিলাম, আমার আগে এখানে কাউসার, তারপর আমাদের অফিসার ইনচার্জ এই দুজন, এবং আমাদের সভাপতি তিনি বক্তব্য দিয়েছেন। তো বক্তব্যের সকল কথাই কিন্তু উঠে এসেছে। আমি চিন্তা করেছিলাম স্বপ্ন নিয়ে কথা বলবো, স্বপ্ন শেষ। আমি চিন্তা করেছিলাম মাদক নিয়ে বলবো, মাদকও শেষ, মেহমানখানায় চলে গেছে, জেলখানায়। তারপর বাল্য বিবাহ নিয়ে কথা বলতে চিন্তা করেছিলাম, আমাদের ওসি সাহেব এত চমৎকারভাবে বলেছেন, এরপরে কি আর কিছু বলা যায়? এরপরে আর কিছু বলা যায় না। তো সবগুলো বিষয় যেহেতু এখানে চলে এসেছে, সেজন্য আমার বক্তব্য দেওয়ার মতো আমি কোনো বিষয় খুঁজে পাচ্ছি না। আমাকে নতুন করে আবার চিন্তা করতে হচ্ছে যে আমি কি নিয়ে কথা বলবো। তো কথা বলার জন্য অনেকক্ষণ ধরে এখানে আমার প্রশংসা করলেন আপনাদের একজন শিক্ষক, আবার এদিকে সোহেল ছিল, আবার এদিকে আমাদের ওসি মহোদয় ছিলেন, সবাই আসলে আমার প্রশংসা করলেন। আমি আসলে অতটুকু প্রশংসা পাওয়ার যোগ্য কেউ নই। তারা যেটুকু বলছেন সেটুকু অনেক কিছু বাড়িয়ে বলেছেন, তো আমি সেটুকুর যোগ্য নই। সেজন্য আমি প্রথমত লজ্জা পাচ্ছিলাম, এবং আমি অনেকটাই লজ্জিত যে আমার সম্পর্কে যেগুলো বলা হয়েছে সেগুলো অনেক কিছু বাড়িয়ে বলা হয়েছে। সেজন্য আমি শুরুতেই আপনাদের সামনে লজ্জা পাচ্ছি। বিষয়টা লজ্জাটুকু কাটানোর একটা চেষ্টাও করছি যে আসলে কি করা যায়। তো আমাদের যিনি প্রথমেই সূচনা বক্তব্য দিয়েছিলেন, তিনি তার বক্তব্যে বলেছিলেন, আমাদের একজন সাবেক যিনি এখানে শ্রদ্ধেয় ইউনু ছিলেন, আমাদের স্যার মুহিবুজ্জামান স্যারের কথা বলেছিলেন। তিনি বলছেন যে এখানকার অবকাঠামোগত উন্নয়নের জন্য, অর্থাৎ এই মাদ্রাসার যে বিল্ডিং, সেই উন্নয়নের জন্য সেই স্যার কাজ করেছেন, এবং কাজ করার ফলে আপনাদের অবকাঠামো হয়েছে। এখন ছাত্রদের খেলার মাঠ নেই, শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ অপরিহার্য একটি বিষয়। তিনি সেই জন্য খেলার মাঠের আবেদন করেছেন, খেলার মাঠের দরখাস্ত করেছেন, পুকুর ভরাটের তিনি আবেদন করেছেন। তো এখন পুকুর ভরাটের বিষয়, সেখানে প্রাকৃতিক পরিবেশের কথাও চিন্তা করতে হয়, আবার ছাত্রদের খেলাধুলার কথাও চিন্তা করতে হয়। তা আমরা মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে বসে যেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ অবশ্যই প্রয়োজন, আমরা সেই মঙ্গলজনক সিদ্ধান্তটি নেব, এবং সিদ্ধান্তটি নিয়ে কিভাবে এই প্রতিষ্ঠানে একটি বড় মাঠ করা যায়, আজকে থেকে আমার পরিকল্পনা হবে সেটাই। এবং আমি স্বপ্ন নিয়ে বললেও স্বপ্ন আসলে শেষ হয়ে যায়নি। যদিও বলছি স্বপ্ন, আমার যে বক্তব্য দেওয়ার বিষয় ছিল সেটা শেষ, কিন্তু শেষ হয়ে যায়নি। আমরা যে স্বপ্নের কথাগুলো বইয়ের রচনার মধ্যে দেখি, সেখানে লেখা থাকে তোমার জীবনের লক্ষ্য কী। রচনা আছে না বইয়ের মধ্যে? ক্লাস 8-এ যারা পরীক্ষা দেবে তারা বাংলায় শিখেছে তোমার জীবনের লক্ষ্য।
আবার ইংরেজিতে শিখেছে এম ইন লাইফ। তারা কি লিখে সেখানে? ডাক্তার হয়ে যাবে, ইঞ্জিনিয়ার হয়ে যাবে, শিক্ষক হবে, ব্যবসায়ী হবে, আইনজীবী হবে, বা পুলিশ হবে, বা আমার মতো কেউ একজন হবে, এ ধরনের তাদের স্বপ্নগুলো। তাহলে তাদের যে লক্ষ্যগুলো সেগুলো দেখা যায় বেশ আর কম একই, কিন্তু আমরা কেউ লক্ষ্যে পৌঁছি, বেশিরভাগ লক্ষ্যে পৌঁছি না, বেশিরভাগে কিন্তু লক্ষ্যে পৌঁছি না। এখন আমার মনে হয় বইতে একটা ভুল আছে। সেই ভুলটা হচ্ছে এগুলো আমাদের জীবনের কোনো লক্ষ্য হতে পারে না। আমার জীবনের লক্ষ্য হওয়া উচিত আমি একজন ভালো মানুষ হব, আমি একজন সৎ মানুষ হব, আমি মানুষের সেবায় কাজে লাগবো, এটাই আমার লক্ষ্য হওয়া উচিত। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে জীবনের উপলক্ষ্য। লক্ষ্য এবং উপলক্ষ্যের মধ্যে পার্থক্য আছে। উপলক্ষ্য হচ্ছে সেটাই যেটাকে অবলম্বন করে আমি লক্ষ্যে পৌঁছি। তাহলে আমার ডাক্তার হওয়া সেটা হচ্ছে একটা উপলক্ষ্য, সেটাকে কেন্দ্র করে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। কিভাবে? আমি মানুষের সেবা দেব। যারা অসুস্থ রোগী রয়েছে, যাদের টাকা নেই, যাদের সহায় সম্বল নেই, যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছে, একজন ডাক্তার সে ডাক্তার হয়ে তার সামর্থ্য অনুযায়ী তিনি মানুষের সেবা করবেন। কিন্তু এখন কি দেখি আমরা, সেই ডাক্তার যিনি হয়েছেন তিনিও তো বইতে রচনা করেছেন জীবনের লক্ষ্য, তিনি রচনায় আবার লিখেছেন আমি ডাক্তার হব, এবং ডাক্তার হয়ে গিয়েছেন। কিন্তু হওয়ার পরও দেখা যাচ্ছে তিনি তার সেই কর্মটি যথাযথভাবে সম্পাদন করছেন না। তাহলে আমরা যে কথাটি লিখেছি সেটার সাথে আমাদের মুখের বলা এক, অন্তরে আরেক। সেজন্য আমরা এখন দেখা যায় আমাদের প্রায় সবারই কিন্তু রোগাক্রান্ত হই আমরা। ডাক্তারদের বিরুদ্ধে গিয়ে বলছি না, তাদের পক্ষ থেকেই বলছি, সব ডাক্তারের কাছে গেলে সমান আচরণ পাওয়া যায় না। কিছু ভালো আছে, কিছু আবার সেই রকম ওর মতো ভালো নেই, এ ধরনেরও রয়েছে। তো আমরা যদি একজন ভালো মানুষকে ডাক্তার হিসেবে পেতাম তাহলে আমরা নিশ্চয়ই ভালো সেবা পেতাম। এভাবে আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম, প্রত্যেকটা জায়গায় শিক্ষকের বেলায় আসেন, আমার মতো একজন প্রশাসনের লোকের কাছে আসেন, একজন পুলিশের লোকের কাছে আসেন, সবখানে কিন্তু একই রকম অবস্থা। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে অন্তরে ভালো মানুষ হওয়ার যে বীজ, সেই ভালো মানুষ হওয়ার বীজটাকে রোপণ করতে হবে। যদি আমরা ভালো মানুষ হতে পারি, ডাক্তার না হলেও আমার অসুবিধা নেই, শিক্ষক না হলেও আমার অসুবিধা নেই। ধরেন আমি একজন ভালো একজন কৃষক, আমি ভালো মানুষ, তাহলে আমি দেশের কাজে লাগবো। তাহলে আমার যারা সুপ্রিয় শিক্ষার্থীরা রয়েছে তাদের কাছে আমার একটি আবেদন, যেন আমরা যেন ভালো মানুষ হই, এবং ভালো মানুষ হওয়ার যেন স্বপ্ন দেখি আমরা, এবং আমাদের স্বপ্নগুলোকে আমরা ভালো মানুষ হওয়ার পথে যেন নিয়ে যাই। এইটুকু আমরা প্রত্যাশা করছি সকলের কাছে, কারণ আমরা চাই ভালো মানুষ।